আমি নার্গিস আক্তার, সিনিয়র শিক্ষক, বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ। আজকে তোমাদের জীববিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একটি পার্ট নিয়ে আলোচনা করব। তো তোমরা বইয়ে দেখতে পাচ্ছ আজকের পার্ট আমাদের হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড সংক্রান্ত আমরা আরও কিছু বিষয় জানবো এই পার্ট শেষে। সেটি হচ্ছে হৃৎপিণ্ডের গঠন আমরা ব্যাখ্যা করতে পারবো। এর সাথে আমরা রক্ত সঞ্চালন প্রক্রিয়াটিও ব্যাখ্যা করব। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আমরা প্রথমেই আসি, হৃৎপিণ্ড কি? হৃৎপিণ্ড হচ্ছে একটি পাম্প যন্ত্র বিশেষ, যেটি আমাদের দুইটি ফুসফুসের মাঝখানে অবস্থান করে এবং এটি একটি বিশেষ ধরনের পেশি দিয়ে গঠিত। তোমরা জানো যে হৃৎপেশি দিয়ে হৃৎপিণ্ডটি গঠিত। তো এই হৃৎপিণ্ড রক্ত সঞ্চালন করে থাকে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে। আমরা রক্ত সঞ্চালনে সেটা আলোচনা করব। প্রথমে আমরা হৃৎপিণ্ডের গঠন সম্পর্কে আলোচনা করি। তাহলে আমরা জানলাম যে হৃৎপিণ্ড একটি বিশেষ ধরনের পেশি দিয়ে গঠিত হয়ে থাকে। এরপরে আসি যে হৃৎপিণ্ড একটি পর্দা দ্বারা আবৃত থাকে। আমাদের দেহের অভ্যন্তরের প্রত্যেকটি অঙ্গই বিশেষ করে একটি বিশেষ পর্দা দ্বারা আবৃত থাকে। তো হৃৎপিণ্ড যে পর্দাটি দ্বারা আবৃত থাকে সেটি হচ্ছে পেরিকার্ডিয়াম নামক একটি পর্দা। তো পেরিকার্ডিয়াম পর্দাটি একটি দ্বিস্তর বিশিষ্ট এবং এর মাঝে তোমার পেরিকার্ডিয়াল নামক এক ধরনের তরল পদার্থ থাকে, যেই পদার্থটি হৃৎপিণ্ডকে সংকুচিত হতে সাহায্য করে। আচ্ছা, এরপরে আসি আমরা হৃৎপিণ্ডের তিনটি স্তর রয়েছে, প্রাচীরের তিনটি স্তর। এই তিনটি স্তর আমরা যদি চিত্রটি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো। হৃৎপিণ্ডের প্রাচীরের যে তিনটি স্তর, প্রথম স্তরটি হচ্ছে এপিকার্ডিয়াম, তারপরের স্তরটি হচ্ছে মায়োকার্ডিয়াম, একদম ভেতরের যে স্তরটি সেটিকে বলা হয় এন্ডোকার্ডিয়াম। আচ্ছা, এবার আসি আমরা একটু আলোচনা করি। এপিকার্ডিয়াম নামক যে পর্দাটি, এটাকে বলা হয় বাংলায় বহিঃপর্দা। এই পর্দাটি মূলত তোমার যোজক টিস্যু দ্বারা গঠিত এবং এই পর্দাটির মধ্যে থাকে বিক্ষিপ্তভাবে চর্বি স্তর এবং এই চর্বি স্তরটি আবার তোমার আবরণী টিস্যু দ্বারা আবৃত থাকে। তারপরে এপিকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম এই দুইটির মাঝে অবস্থান করে মধ্যস্থ, বা এটাকে আমরা বলে থাকি মায়োকার্ডিয়াম। এই মায়োকার্ডিয়াম স্তরটিও আবার তোমার ধীর অনিচ্ছিক পেশি দ্বারা গঠিত এবং এটি সাধারণত হৃৎপিণ্ডকে পিচ্ছিলতা দান করতে সাহায্য করে। এরপরে রয়েছে তোমাদের এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়ামটি হচ্ছে একেবারে ভিতরের পর্দা, এটাকে বাংলায় আমরা বলে থাকি অন্তঃপর্দা। এই পর্দাটি হৃৎপিণ্ডের ভেতরের যে অন্যান্য জিনিসগুলো রয়েছে, যেমন আমরা বলি প্রকোষ্ঠ, তারপরে বিভিন্ন ধরনের কপাটিকা বা বাল, সেগুলো কে এন্ডোকার্ডিয়াম কি করে আবৃত করে রাখে, সুরক্ষা দেয়, এটা আমরা করতে পারি। এই গেল তাহলে হৃৎপিণ্ডের তিনটি স্তর সম্পর্কে আলোচনা। এরপরে আসি আমরা মানব দেহের হৃৎপিণ্ড মোটামুটি চারটা প্রকোষ্ঠে বিভক্ত থাকে। আমরা প্রকোষ্ঠগুলোর নাম এখন জানি। প্রকোষ্ঠগুলোকে যথাক্রমে ডান পাশেরটাকে বলা হয়, উপরের প্রকোষ্ঠ দুটির নাম হচ্ছে ডান অলিন্দ এবং বাম পাশেরটাকে বলা হয় বাম অলিন্দ। নিচের যে প্রকোষ্ঠগুলো রয়েছে, নিচের প্রকোষ্ঠগুলোকে ডান পাশেরটাকে বলা হয় ডান নিলয় এবং বাম পাশেরটাকে বলা হয় বাম নিলয়। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে নিলয় দুইটি অপেক্ষাকৃত অলিন্দ থেকে বড়। তাহলে আমরা বলতে পারি উপরে দুইটি যে প্রকোষ্ঠ, সেই প্রকোষ্ঠগুলো নিলয় থেকে অপেক্ষাকৃত ছোট। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা খেয়াল করেছো, এখানে একটা পর্দার নাম আমি লিখেছি, সেটার নাম হচ্ছে আন্তঃনিলয় পর্দা। এই আন্তঃনিলয় পর্দা দ্বারা অলিন্দ নিলয় দুইটি পৃথক থাকে। ঠিক একইভাবে অলিন্দ দুইটিও একটি অলিন্দ পর্দা দ্বারা পৃথক থাকে। কেন পৃথক থাকে আমি বলছি, সেটা হচ্ছে যে এখানে আমরা জানি যে রক্ত, দুই ধরনের রক্ত এখানে আসে বা যায়। যাই হোক, এখানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, সেই রক্তটা যেন সংমিশ্রিত না হতে পারে, তা সেই কারণেই সাধারণত এই পর্দাগুলো অবস্থান করে থাকে বা পর্দাগুলো কাজ করে থাকে। আচ্ছা, এরপরে রয়েছে, তাহলে আমরা চারটা প্রকোষ্ঠ সম্পর্কে জানলাম।
তারপরে দুটি পর্দা সম্পর্কে জানলাম। এরপরে আরেকটু বলি যে এই পর্দাটি, বিশেষ করে আন্তঃনিলয় পর্দাটি অলিন্দ পর্দা অপেক্ষা কি থাকে, বেশ পুরো থাকে এবং পেশিবহুল থাকে। তাহলে আমরা বলতে পারি অলিন্দের পর্দাটি কি থাকে, অপেক্ষাকৃত পাতলা থাকে। তাহলে আমরা প্রকোষ্ঠ চারটি এবং তাদের যে পর্দা, সেই পর্দা সম্পর্কে জানলাম। এরপরে আসি আমরা যে প্রকোষ্ঠ সম্পর্কে জানা হলো। এরপরে আমরা বলি যে এই যে ডান অলিন্দ এবং ডান নিলয়, কেমন, এই দুইটি প্রকোষ্ঠের মাঝখানে যে এই যে ছিদ্রপথটা রয়েছে, এই ছিদ্রপথে তোমার ছিদ্রপথটাকে বন্ধ বা খোলা রাখার জন্য এখানে বিশেষ ধরনের কপাটিকা রয়েছে। এই কপাটিকা বা বাল্বটাকে বলা হচ্ছে এখানে ট্রাইকাস্পিড কপাটিকা। তাহলে এটাকে আমরা বলছি কি, এখানে একটা কপাটিকা থাকে, এই কপাটিকাকে বলা হয় ট্রাইকাস্পিড কপাটিকা। এটি তিনটি স্তর দ্বারা গঠিত। ঠিক একইভাবে আমরা বলবো যে আমাদের বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে রয়েছে যে ছিদ্রটি রয়েছে, সেই ছিদ্রটিকে খোলা এবং বন্ধ করার জন্য এখানে রয়েছে আরেকটি কপাটিকা। তাহলে এই কপাটিকাটাকে বলা হয় কি, এই কপাটিকাটাকে বলা হয় বাইকাস্পিড কপাটিকা। খেয়াল করো, বাম দিকে থাকে বাইকাস্পিড কপাটিকা। তাহলে তোমাদের একটু এতে আমাদের কি হয়, মনে রাখার সুবিধা হয়। বাম দিকে বাইকাস্পিড কপাটিকাটি দুই স্তর বিশিষ্ট এবং এই যে কপাটিকাগুলোর কাজ কি, কপাটিকাগুলো হচ্ছে রক্তকে একমুখে প্রবাহিত করতে সাহায্য করে। কপাটিকাগুলো থাকার কারণে রক্ত কখনোই উল্টো দিকে যেতে পারে না, এক ফোঁটা রক্ত কখনো উল্টো দিকে যেতে পারে না। এছাড়াও রয়েছে, দেখো এখানে আরো দুটি কপাটিকা। তাহলে এই যে এটা হলো গিয়ে তোমার আমরা বলে থাকি কি ফুসফুসীয় ধমনী, বা এটাকে বলা হয় পালমোনারি ধমনী। এই পালমোনারি ধমনীর মুখে রয়েছে একটি কপাটিকা, এটাকে বলা হয় সেমিলুনার কপাটিকা বা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। একইভাবে মহাধমনীর মুখে রয়েছে একটি কপাটিকা, এটাকেও বলা হয় সেমিলুনার বা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। তাহলে আমরা এখানে মোটামুটি কয়েকটি কপাটিকার সাথে পরিচিত হলাম। এরপরে আমরা দেখি যে এই হৃৎপিণ্ডের সাথে কি কি ধমনী এবং শিরা। আমরা জানি যে আমাদের দেহে রক্ত সংবহনের জন্য বিভিন্ন ধরনের নালী রয়েছে, রক্ত নালী যেটাকে আমরা বলে থাকি। সেই নালীগুলোর মধ্যে এখানে কোনটা কোনটা সংযুক্ত আছে আমরা দেখি। যেমন ডান অলিন্দের সাথে সংযুক্ত থাকে দুইটি মহাশিরা। উপরের দিকে যে মহাশিরাটি থাকে সেটাকে বলা হয় ঊর্ধ্ব মহাশিরা, নিচের দিকে থাকে নিম্ন মহাশিরা। তাহলে ডান অলিন্দের সাথে আমরা দুইটি মহাশিরা সংযুক্ত দেখলাম। এবার আসি বাম অলিন্দের সাথে সংযুক্ত থাকে তোমার মোট দুই জোড়া, মানে চারটি পালমোনারি শিরা, বা এটাকে বলা হয় ফুসফুসীয় শিরা। এদিকে দেখো দুইটি রয়েছে, এদিকে আছে দুইটি। তাহলে মোট হলো চারটি। এরপরে আসি, দেখো এখানে ডান নিলয় থেকে উৎপত্তি হয়েছে একটি ধমনী, যে ধমনীটাকে আমরা বলে থাকি ফুসফুসীয় ধমনী, বা এটাকে বলা হয় পালমোনারি ধমনী। এই ধমনীটি ফুসফুসের সাথে সরাসরি যুক্ত থাকে। তারপরে আমরা আসি বাম অলিন্দ থেকে উৎপত্তি হয়েছে আরেকটি ধমনী, যে ধমনীটিকে বলা হয় মহাধমনী। তাহলে আমরা দেখলাম যে হৃৎপিণ্ডের সাথে কিভাবে রক্ত নালীগুলো সংযুক্ত থাকে। তাহলে এই গেল আমাদের মোটামুটি হৃৎপিণ্ডের গঠন প্রক্রিয়া। এরপরে আসি আমরা এই হৃৎপিণ্ডটি কিভাবে কাজ করে, বা হৃৎপিণ্ডের মাধ্যমে কিভাবে আমাদের দেহে রক্ত সঞ্চালিত হয়। তোমরা জানো যে আমাদের দেহের যে রক্ত সংবহন তন্ত্রটি রয়েছে, সেই সংবহন তন্ত্রটি মূলত তোমার হৃৎপিণ্ড, রক্তবাহী নালী মানে ধমনী, শিরা, কৌশিক জালি এগুলোর সমন্বয়ে গঠিত। তো এখানে হৃৎপিণ্ডটি সব সময় সংকুচিত এবং প্রসারিত হয়ে ধমনী এবং শিরার মাধ্যমে আমাদের দেহে মূলত রক্ত সঞ্চালন করে থাকে। এই যে প্রকোষ্ঠগুলো, অর্থাৎ হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে এর যে চারটি প্রকোষ্ঠ রয়েছে, এই প্রকোষ্ঠগুলো কি হয় যে উপরের দুইটি প্রকোষ্ঠ যদি সংকুচিত হয়, নিচের দুইটি হয়ে যায় প্রসারিত। একইভাবে আমরা বলবো নিচে দুটি যখন সংকুচিত হয়, উপরে দুটি হয়ে যায় প্রসারিত। কেমন? তাহলে
এই যে প্রকোষ্ঠগুলোর অনবরত সংকোচন প্রসারণ চলতেই থাকে, এটা অব্যাহত প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ার মাধ্যমেই মূলত রক্তটা কি হয়, সঞ্চালিত হয়ে থাকে। তাহলে আমরা এখন দেখি যে কিভাবে রক্ত কোথা থেকে আসে এবং কিভাবে সেটা বিভিন্ন নালীপথে সঞ্চালিত হয়ে থাকে এবং সেখানে হৃৎপিণ্ডই বা কিভাবে কাজ করে থাকে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে রক্ত সঞ্চালনের অর্থাৎ একটি প্রবাহ চিত্র এঁকেছি। প্রবাহ চিত্রটা দেখে তোমরা সহজে বুঝতে পারছো আমার মনে হয়। তারপরে তোমাদের বোঝার সুবিধার্থে আরেকটু আলোচনা করছি। দেহ থেকে প্রথমে তোমার মহাশিরার মাধ্যমে, দেহ থেকে কেন বলছি, দেহের মাধ্যমে অর্থাৎ দেহের মধ্যে কিন্তু আমাদের কি বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে কি অসংখ্য কৌশিক জালিকা। কেমন, সেই অসংখ্য কৌশিক জালিকাগুলোর সাথে সংযুক্ত থাকে শিরা, তারপরে উপশিরা, তারপরে হচ্ছে গিয়ে তোমার মহাশিরা, এগুলো সংযুক্ত থাকে, একইভাবে সংযুক্ত থাকে আবার তোমার ধমনীগুলো। ঠিক আছে, তাহলে আমাদের দেহ থেকে অর্থাৎ প্রথমেই যে রক্তটা মানে আসে আমাদের দেহে, সেটি হচ্ছে ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরার মাধ্যমে তোমার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে আসে। তারপরও এই যে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে আমাদের দেহের বিভিন্ন প্রান্ত থেকে কোন ধরনের রক্ত আসে আমি বললাম, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আমাদের দেহে বিভিন্ন প্রান্ত থেকে আসে ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরার মাধ্যমে। তাহলে এখানে ডান অলিন্দে আসছে কি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। ঠিক আছে, একই সময়ে আমাদের ফুসফুস থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফুসফুসীয় শিরা, সেই ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত, ঠিক আছে, অক্সিজেন যুক্ত রক্ত কোথায় আসে, বাম অলিন্দে আসে। তাহলে ডান অলিন্দ এবং বাম অলিন্দ দুইটি কিন্তু একই সময়ে দুই ধরনের রক্ত দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। ডান অলিন্দ পরিপূর্ণ হলো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত দ্বারা, আর বাম অলিন্দ পরিপূর্ণ হলো তোমার অক্সিজেন যুক্ত রক্ত দ্বারা। এই অবস্থাটাকে আমরা কি বলছি, এই অবস্থাটাকে আমরা বলছি যে প্রসারণ। প্রসারণকে ইংরেজিতে বলা হয় ডায়াস্টল। ঠিক আছে, তাহলে এরা কোন অবস্থায় আছে, প্রসারিত অবস্থায় আছে। আচ্ছা, এরপরে কি হয়, রক্তটা কোন দিকে যাবে এখন, ডান অলিন্দ থেকে। ডান অলিন্দ থেকে, কারণ আমরা জানি ডান অলিন্দ এবং নিলয়ের মাঝখানে থাকে ছিদ্র, এই যে যেমন এই ছিদ্রটি, এই ছিদ্রের মাঝে থাকে আবার কি এক ধরনের কপাটিকা। কপাটিকাটির নাম মনে আছে, কপাটিকাটিকে আমরা বলেছিলাম ট্রাইকাসপিড কপাটিকা। এই কপাটিকা পথ বেয়ে এখানে রক্ত চলে আসে কোথায়, ডান নিলয়ে। তাহলে এখানে আসতেছে কি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত চলে আসে। ঠিক একই সময়ে এই দিকেও রয়েছে বাইকাসপিড কপাটিকা, সেই বাইকাসপিড কপাটিকা ভেদ করে এখানে অক্সিজেন যুক্ত রক্ত চলে আসে কোথায়, তোমার বাম নিলয়ে। ঠিক আছে, তাহলে এই রক্তগুলো এখন কি হবে, এখন এই কপাটিকাগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে, সাথে সাথে বন্ধ হয়ে যায়। কেমন, তো বন্ধ হয়ে গেলে রক্ত কিন্তু উল্টো দিকে যেতে পারে না। তাহলে রক্তটা কোথায় যাবে, এখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটি কোথায় যাবে, আমরা বলেছিলাম যে বাম অলিন্দের সাথে, দেখো ডান এখানে হচ্ছে ডান নিলয়, এই ডান নিলয়ের সাথে সংযুক্ত থাকে কি, সংযুক্ত রয়েছে এখানে ফুসফুসীয় ধমনী। তাহলে এই বাম নিলয়, ডান নিলয় থেকে রক্তটা প্রথমে কোথায় যাচ্ছে, প্রথমে যাবে তোমার এখানে এই ফুসফুসীয় ধমনী, অর্থাৎ এখানে সেমিনোনার কপাটিকা রয়েছে, সেমিনোনার কপাটিকা ভেদ করে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত চলে যাবে আমাদের ফুসফুসে। ফুসফুসটা দুই খণ্ডে বিভক্ত, তোমরা জানো, ডান এবং বাম ফুসফুস আমরা বলে থাকি। তাহলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এখানে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে কোথায় চলে যাচ্ছে, ফুসফুসে চলে যাচ্ছে। আচ্ছা, এখন দেখি আমরা বাকি রইল কি অক্সিজেন যুক্ত রক্ত। অক্সিজেন যুক্ত রক্তটা কোথায় আছে, এখন আছে আমাদের বাম নিলয়ে। তাহলে বাম নিলয় থেকে, বাম নিলয়ের সাথে যে ধমনীটি সংযুক্ত আছে সেটা হচ্ছে মহাধমনী। কেমন, তাহলে মহাধমনীর মাধ্যমে এবার সেমিনোনার কপাটিকা ভেদ করে অক্সিজেন যুক্ত রক্ত কোথায় যাবে, আমাদের সারা শরীরে ছড়িয়ে ছিটিয়ে যাবে, সব ছড়িয়ে ছিটিয়ে যাবে আমাদের দেহে। এদিকেও দেখো তোমরা রয়েছে। তাহলে আমাদের দেহের সব জায়গায় চলে যাচ্ছে কি অক্সিজেন যুক্ত রক্ত। কিসের মাধ্যমে যাচ্ছে, মহাধমনীর মাধ্যমে। তাহলে এখানে দেখো যে এই অর্থাৎ রক্তটি মানে মনে করো ডান অলিন্দ এবং বাম অলিন্দ,
এই অলিন্দদয় থেকে যখন রক্তটা নিচে নেমে গেল অর্থাৎ নিলয়ে চলে আসলো, কেমন, তখনই উপরের দিকটা কি হয়ে গেল, সংকুচিত হয়ে গেল, আর নিচেগুলো হয়ে গেল প্রকোষ্ঠ দুটি প্রসারিত। তাহলে এই যে দেখো সংকোচন প্রসারণ, আমরা কিন্তু তাকে কি করছি না, প্রেশার ক্রিয়েট করছি না, সে নিজের থেকেই আন্দোলিত হয়েই নিজের ইচ্ছা অনুসারে সুন্দর করে প্রক্রিয়াধীনভাবে একবার সংকোচন একবার প্রসারণের মাধ্যমে রক্তটা সঞ্চালিত করছে বিভিন্ন ধমনী শিরার মাধ্যমে। তাহলে এখানে আমরা দেখলাম যে রক্তটা কিভাবে চলে যাচ্ছে। এবার আমরা একটু ফ্লো চার্টে আসি যে এখানে কিভাবে প্রবাহ চিত্রের মাধ্যমে আমরা দেখিয়েছি। তাহলে দেখো এই যে দেহ থেকে ঊর্ধ্ব নিম্ন মহাশিরার মাধ্যমে রক্তটি কি রক্ত, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। কোথায় আসলো, প্রথমে ডান অলিন্দে আসলো। ডান অলিন্দ এবং নিলয়ের মাঝখানে রয়েছে ট্রাইকাসপিড কপাটিকা, কপাটিকা ভেদ করে রক্ত চলে গেল কোথায়, ডান নিলয়। এই রক্তগুলো সবগুলোই কিন্তু কি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। তাহলে আমরা এখানে পেয়েছি সবগুলো কি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এখানে সবগুলোই আসতেছে আমাদের তোমার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, এখানেও কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, এখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। তাহলে এখানে দেখো যে ফুসফুসীয় ডান নিলয় থেকে সেমিলুনার কপাটিকা ভেদ করে সেটা কোথায় চলে গেল, ফুসফুসীয় ধমনীতে। ফুসফুসীয় ধমনী ভেদ করে তারপরে সেটা চলে গেল একেবারে ফুসফুসে। এখন ফুসফুসে যাওয়ার পরে রক্তটা কি হয়, এখানে পরিশোধিত হয়। তার মানে এখানে আসলে কি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, সেই রক্তটা বিশুদ্ধকরণ করা হয় কিভাবে, অক্সিজেনকে যুক্তের মাধ্যমে, অক্সিজেন যুক্ত হওয়ার মাধ্যমে রক্তটা পরিশোধিত হয়ে গেল। তারপরে সেই বিশুদ্ধ বা পরিশোধিত রক্তটি তোমার এখানে বাম অলিন্দে যাবে। বাম অলিন্দে যাবে কিসের মাধ্যমে, বুঝি পালমোনারি শিরা মাধ্যমে রক্তটা বাম অলিন্দে যাবে। বাম অলিন্দ ভেদ করে অক্সিজেন যুক্ত, এগুলো সবগুলি অক্সিজেন যুক্ত রক্ত যাচ্ছে। তাহলে এখানে বাইকাসপিড কপাটিকা ভেদ করে বাম নিলয়, সেমিলুনার কপাটিকা ভেদ করে অক্সিজেন যুক্ত যাচ্ছে মহাধমনী। মহাধমনী থেকে সেই অক্সিজেন যুক্ত রক্তটি যাচ্ছে কোথায়, দেহের মধ্যে আবার চলে যাচ্ছে। তার মানে দেহের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে কি অক্সিজেন যুক্ত রক্ত। এভাবেই হৃৎপিণ্ডের মাধ্যমে আমাদের দেহে অর্থাৎ রক্ত প্রবাহিত হয়ে থাকে। আর আমরা যদি বলি যে রক্ত সঞ্চালন কিভাবে হয়, একইভাবে আমরা বলবো যে হ্যাঁ হৃৎপিণ্ডের মাধ্যমে এভাবেই রক্ত সঞ্চালন হয়ে থাকে। তাহলে এখানে আরেকটু কথা বলে নিই, যেখানে বলা হচ্ছে যে ফুসফুসীয় ধমনী আর একটা হচ্ছে ফুসফুসীয় শিরা। তোমরা হয়তো লক্ষ্য করেছো যে ধমনী সবসময় বহন করে অক্সিজেনযুক্ত রক্ত আর শিরা সবসময় বহন করে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কেন মানে এখানের মধ্যে কেন এই জিনিসটা হচ্ছে, যে যেখানে তোমার অক্সিজেন যুক্ত রক্ত বহন করার কথা সেখানে অক্সিজেন না হয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করছে কে, ফুসফুসীয় ধমনী। আর এখানে ফুসফুসীয় শিরা বহন করার কথা ছিল কার্বন ডাই অক্সাইড, কিন্তু বহন করছে অক্সিজেন। তো যার কারণে এদেরকে কি বলা হয়, ব্যতিক্রম ধর্মী শিরা এবং ব্যতিক্রম ধর্মী তোমার ধমনী বলা হয়ে থাকে। এই দুটিকে বিশেষ করে ফুসফুসীয় ধমনী এবং ফুসফুসীয় শিরা, এগুলোকে বলা হয় ব্যতিক্রম ধর্মী ধমনী এবং শিরা। তাহলে আমার মনে হয় আজকের পাঠ থেকে তোমরা হৃৎপিণ্ডের গঠন কিভাবে আমাদের ব্যাখ্যা করতে হবে চিত্রের মাধ্যমে সেটা শিখে নিলে। আরেকটা আমরা জানলাম সেটা হচ্ছে রক্ত সঞ্চালন কিভাবে হলো বা কিভাবে রক্ত সঞ্চালন হয় সেটা আমরা জেনে নিলাম। তো এখানে তোমাদের জন্য একটি ছোট্ট বাড়ির কাজ আমি দিয়ে দিচ্ছি। বাড়ির কাজটি হচ্ছে তোমরা একটু লিখে নাও, সবাই কাগজ কলম বের করো, বের করে সবাই বাড়ির কাজটি একটু লিখো যে হৃৎপিণ্ডের মাধ্যমে কিভাবে রক্ত সঞ্চালন হয় একটি প্রবাহ চিত্রের মাধ্যমে তা ব্যাখ্যা করো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আশা করি আজকের মতো এখানে শেষ করছি ক্লাস। সবাই ভালো থাকবে।